যত শেয়ার পার্টনার আছে, যত সম্পদ আছে, যদি 1 কোটি টাকা দেওয়া হয় তাও ফুরাবে না, এত সম্পদের। এই সময় যে বাজেট হচ্ছিল মধ্যপ্রাচ্যে অনেক বড় বড় দেশের তুলনায় বেশি বাজেট হচ্ছিল। গাঁজা লাগানোর সময় পিঠা খাওয়ার এক আনন্দ, ওর গাঁজা আজকে 5 বিঘা লাগে দিবে, সবাই যায় লাগাতে। গাঁজার কামটা খুব আনন্দের কাম। গাজার নৌকা পাহাড় বাইয়া যাই ও মীরাবাই গাজার নৌকা পাহাড় বাইয়া যাই। গাজা নিয়ে এমন সরেশ অনেক গানই কানে আসে আমাদের। তবে আপামর জনগোষ্ঠীর কাছে গাজা খুবই নিন্দনীয় একটি উদ্ভিদ। দর্শক, জেনে অবাক হবেন, নওগাঁ অঞ্চলে একসময় বাণিজ্যিকভাবে গাজার চাষ হতো, আর এই গাজা বদলে দিয়েছিল এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক চালচিত্র। আপনাদের আজকে নিয়ে যাব নওগাঁ শহরে এবং জানাবো এই অঞ্চলে সরকারিভাবে গাঁজা চাষের সেই রোমাঞ্চকর ইতিহাস। নওগাঁ শব্দটির অর্থ হল নতুন গ্রাম। ছোট ছোট নদীবহুল এই জেলা প্রাচীনকাল থেকেই কৃষিকাজের জন্য প্রসিদ্ধ। আত্রাই নদী তীরবর্তী নদীবন্দর এলাকা ঘিরে নতুন যে গ্রাম গড়ে ওঠে, কালক্রমে তা নওগাঁ শহর এবং সর্বশেষ নওগাঁ জেলায় রূপান্তরিত হয়। উত্তরবঙ্গের কৃষি সমৃদ্ধ জেলা নওগাঁয় একসময় সরকারি পৃষ্ঠপোষকতায় বাণিজ্যিকভাবে গাজার চাষ হতো, আর এসব গাঁজা চাষিদের স্বার্থ সংরক্ষণে সৃষ্টি হয়েছিল নওগাঁ গাঁজা উৎপাদনকারী পুনর্বাসন সমবায় সমিতি বা গাঁজা সোসাইটির। নওগাঁ শহরের মুক্তির মোড়ে অবস্থিত নৌজন মাঠের বিপরীতে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাঁজা সোসাইটির শতবর্ষী ভবনটি জানান দিচ্ছে, একদিন নওগাঁ শহরে প্রচণ্ড প্রতাপ ছিল তার। ভবনটি গাঁজা সোসাইটির প্রধান কার্যালয় হিসেবে 1917 সালে প্রতিষ্ঠিত হয়। ভারতীয় উপমহাদেশে প্রাচীন কৃষিজাত দ্রব্যের মধ্যে অন্যতম ছিল গাঁজা। গাঁজা একসময় অর্থকরী ফসল হিসেবে চাষ করা হতো। ব্রিটিশ আমলে সরকারি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বর্তমান নওগাঁ জেলার বিস্তীর্ণ এলাকায় বাণিজ্যিকভাবে গাঁজার চাষ শুরু হয়। এসব অঞ্চলের প্রায় 10,000 হেক্টর জমি ছিল গাঁজা চাষের আওতায়, আর এতে যুক্ত ছিলেন প্রায় 7,000 গাঁজা চাষি। জনশ্রুতি আছে 1722 সাল নাগাদ বাংলায় প্রথম গাঁজার চাষ শুরু হয় নওগাঁর সদর উপজেলার মুরাদপুর গ্রামে। অনেকের মতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে এই অঞ্চলে গাঁজা চাষ শুরু হয়। অধিক লাভজনক হয় 1877 সাল নাগাদ এই অঞ্চলে গাঁজা চাষ লাভজনক হয়ে ওঠে। 1876 সালে ব্রিটিশ সরকার গাঁজা উৎপাদন, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রাখার জন্য লাইসেন্স প্রথা চালু করে। নওগাঁ জেলার অর্থনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় এই জেলার নওগাঁ সদর, বদলগাছি ও মহদেবপুর থানায় ব্রিটিশ আমলে গাঁজা চাষ হতো। এই 3 থানা পৃথক জেলার অধীনে থাকায় প্রায় 125 বছর পূর্বে গাঁজা চাষের সুবিধার্থে এই 3 থানা সহ অন্যান্য থানার সমন্বয়ে রাজশাহী জেলার অধীনে নওগাঁ মহকুমা সৃষ্টি হয়।
নওগাঁর এই গাঁজা চাষিদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে 1917 সালে গড়ে তোলা হয় গাঁজা উৎপাদনকারী পুনর্বাসন সমবায় সমিতি লিমিটেড। 1947 সালে দেশ ভাগের পূর্বে ভারতীয় উপমহাদেশে এত বড় দ্বিতীয় কোনো সমবায় সমিতি ছিল না। গাঁজা সোসাইটির প্রধান কার্যালয় কলকাতার রাইটার্স বিল্ডিং এর আদলে গড়া। নান্দনিক কারুকার্যের এই ভবনটি কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। ভবনটির সিলিংয়ে ব্যবহার করা লোহার পাটাতন আজও শক্ত করে ধরে রেখেছে ছাদকে। ভবনটিতে ব্যবহারের জন্য কাঠ আনা হয়েছিল নেপাল থেকে। সালের 16 ফেব্রুয়ারি ভবনটি উদ্বোধন করেন তৎকালীন বাংলার মন্ত্রী খান বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। প্রধান কার্যালয়ে গিয়ে দেখা মিলল গাঁজা সোসাইটির কয়েকজন শেয়ার হোল্ডারের। তাদের মুখে শোনা গেল গাঁজা সোসাইটির অতীতের জলুসের কথা আর বর্তমানের দুরবস্থার কথাও। আমরা যখন ছিলাম, ছাত্র ছিলাম, তখন আমরা গাঁজা সোসাইটি থেকে পড়াশোনার খরচ পাইছি। প্রথম যে উপবৃত্তি পাই সে উপবৃত্তিতে আমি প্রথমে ডিকশনারি কিনেছিলাম একটা, এবং আমাদের 3টা সার্কেল আছে, কীর্তিপুর, মুরাদপুর আর গোবিন্দপুর। 3টা সার্কেলে 3টা কমিউনিটি হাসপাতাল ছিল সেই সময়, এবং সে গাঁজা সোসাইটি পয়সা দিয়ে সেটা চালাতো। সম্পদ তো প্রচুর, কিন্তু এখন তো কোনো কমিটি নাই। আটক কমিটিতে এই গাঁজা সোসাইটি এখন চলিচ্ছে। কলকাতা যে সম্পদটা সেটাই তখন ছিল 400 কোটি টাকার সম্পদ। সেই সময় যে বাজেট হচ্ছিল গাঁজা সোসাইটি প্রতি বছর কোন খাতে কি খরচ হবে, বাজেট শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, উন্নয়ন খাতে, এবং সেই সময় যে বাজেট হচ্ছিল মধ্যপ্রাচ্যে অনেক বড় বড় দেশের তুলনায় বেশি বাজেট হচ্ছিল। এবং গাঁজা সোসাইটি প্রচুর সম্পত্তি এবং ব্যাহত হয়ে যাচ্ছে, মানে রক্ষণাবেক্ষণের অভাবে ব্যাহত হয়ে যাচ্ছে। এখন সমুদ্রের কাজকর্ম স্থবিরতার দিকে চলে গেছে। সেই জলিস যে ফিরবে এর কোনো সম্ভাবনা আছে কিনা আমার মনে হয়নি। সম্পূর্ণ সোসাইটির জাকজমক এবং যত রকম এত উন্নত সোসাইটি এশিয়া মহাদেশের মধ্যে ছিল না। তখন একজন কৃষক যেদিন দিন করে গাঁজা রোপণ করবে, সেদিন ওখানে এত আটা পিঠার আয়োজন তৈরি হয়। পার্শ্ববর্তী যত কৃষক আছে সবাই একসঙ্গে আসে, গাঁজা লাগায়, শুলি করায়, একসঙ্গে সবাই পিঠা খাওয়ার বসবে। ধুম পড়ে যাবে পিঠা খাওয়ার মাঠে। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি গাঁজা সোসাইটির ভবনের বারান্দায়। এই বারান্দায় একসময় অসংখ্য গাঁজা চাষি এবং শেয়ার হোল্ডারদের পদচারণায় মুখরিত থাকতো। এখন কালের সাক্ষী হয়ে এই ভবন দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু গাঁজা সোসাইটির তেমন কার্যক্রম একেবারেই নেই। নওগাঁ গাঁজা উৎপাদনকারী সমবায় সমিতি প্রতিষ্ঠার পর থেকে আধুনিক শহর হিসেবে নওগাঁর নবযাত্রা শুরু হয়। বলতে গেলে গাঁজা সোসাইটির অফিসসমূহ ও স্টাফ কোয়ার্টারগুলো ছিল নওগাঁ শহরের প্রথম দিকের স্থাপনা। মুক্তির মোড়ের সমবায় চত্বরে গিয়ে দেখা মিলল গাঁজা সোসাইটির বিশাল দিঘির স্নিগ্ধ জলে সাঁতার কাটছে শিশুরা। দিঘির চারপাশে যত দূর চোখ যায় সবই গাঁজা সোসাইটির সম্পদ। সামনে একটি কিন্ডার গার্ডেন স্কুল। গাঁজা সোসাইটির ভবন ভাড়া নিয়ে চলছে এই স্কুলের কার্যক্রম।
পাশে রয়েছে গাজা সোসাইটির মালিকানাধীন একটি কোল্ড স্টোরেজ। নওগাঁ জেলা ঘোষণার পর প্রাথমিকভাবে গাজা সোসাইটির বড় বড় ভবনগুলোই হয়েছিল নতুন জেলা প্রশাসনের প্রধান অবলম্বন। এখনও জেলা সমবায় কার্যালয়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় গাজা সোসাইটির ভবনেই রয়ে গেছে। নওগাঁর গাজাগোলা মোড়ে গিয়ে গাজা গোডাউনের প্রবেশদ্বার পেরিয়ে বেশ কয়েকটি ভবনের দেখা মিলল। লাল রং করা ভবনগুলোর কোনোটি কার্যালয়, কোনোটি ছিল গুদামঘর। সংস্কার না হয় ভবনগুলো সব জৌলুস হারিয়ে ফেলেছে। এই গুদামগুলোতেই একসময় কোটি কোটি টাকার গাঁজা রাখা হতো, তারপর প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তা বিদেশে রপ্তানি করা হতো। গাঁজা চাষের মৌসুমে পুরো কাজ ম্যাজিস্ট্রেট সহ মাদক বিভাগের কর্মকর্তাদের কড়া নজরে পরিচালিত হতো। পুরো এলাকায় থাকতো পুলিশ আনসারদের পাহারা। অনেক সময় রাতে হ্যাজাক জ্বালিয়ে উৎপাদিত গাঁজা বিক্রি হতো সোসাইটির মাধ্যমে। থেকে 1947 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে প্রায় 55,000 মন গাঁজা উৎপাদন হতো এই অঞ্চলে। আর এই গাঁজা সংরক্ষণের জন্য নির্মিত হয় অনেকগুলো গুদামঘর। সে সময় বাংলা, আসাম, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, চেন্নাই, বার্মা, নেপাল এবং সুদূর ইংল্যান্ড সহ ইউরোপের একাধিক দেশে নওগাঁর গাঁজা রপ্তানি হতো। ব্রিটিশ সরকার নওগাঁর গাঁজা উৎপাদকদের কাছ থেকে বছরে প্রায় 66 লাখ টাকা রাজস্ব পেত, যা সরকারের রাজস্বের প্রধানতম উৎস ছিল। ব্রিটিশ সরকার গাঁজার দাম নির্ধারণ করে দিলেও নওগাঁর গাঁজা চাষিরা ভালো লাভ পেতেন। গাঁজার মতো আর কোনো ফসল উৎপাদন করে এত লাভ হতো না। তাই নওগাঁ গাঁজা মহলের চাষিরা তৎকালীন ব্রিটিশ ভারতের সবচেয়ে সচ্ছল চাষি বলে গণ্য হতেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকার 1974 সালে জেনেভা কনভেনশনে মাদকদ্রব্য বিরোধী চুক্তিতে স্বাক্ষর করে। এর ধারাবাহিকতায় 1987 সালে বাংলাদেশে গাঁজা চাষ নিষিদ্ধ ঘোষিত হয়। গাঁজা চাষ নিষিদ্ধ হওয়ার পর দীর্ঘদিন ধরে এই চাষের ওপর নির্ভরশীল কৃষক পরিবারগুলোর একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায় তাদের সমবায় সমিতি। গাঁজা উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করার পর এই সোসাইটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে এর বিশাল সম্পদ রক্ষায় 2006 সালে অ্যাডহক কমিটি গঠন করে গাঁজা সোসাইটি পরিচালনা করে আসা হচ্ছে। গাঁজা চাষ না থাকলেও গাঁজা সোসাইটির রয়েছে বিপুল সম্পদ। গাঁজা সোসাইটির নিজস্ব সম্পদের মধ্যে রয়েছে 40 একর জমি, 100টি ভবন, 7টি দিঘি, একটি লেক, 11টি উচ্চ বিদ্যালয়, 3টি মসজিদ, 1টি মন্দির, 4টি গুদামঘর, 1টি সরাইখানা এবং কোঅপারেটিভ ক্লাব। এছাড়া একটি লাইব্রেরি, 3টি হাসপাতাল, 3টি দাতব্য চিকিৎসালয়, একটি পশু চিকিৎসালয়, একটি হিমাগার সহ নওগাঁ সদরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাঁজা সোসাইটির অনেক সম্পত্তি। শোনা যায় আসাম, কলকাতা এবং ঢাকাতেও সোসাইটির সম্পত্তি রয়েছে। শুধু তাই নয়, শাখা কার্যালয় খোলার জন্য সুদূর লন্ডন শহরেও কেনা হয়েছিল জমি। এসব সম্পত্তির বাজার মূল্য বর্তমানে কয়েক হাজার কোটি টাকা। গুদামের পেছন দিকে ছোট যমুনা নদীর পাড়ে প্রায় 20 ফুট উচ্চতার একটি স্থাপনা কালের সাক্ষী হয়ে
আজও দাঁড়িয়ে রয়েছে। উপর করে রাখা গাঁজা সেবন করার কলকির মতো দেখতে এই স্থাপনাটি আসলে একটি চুল্লি। নষ্ট ও মানসম্পন্ন নয় এমন গাঁজা এই চুল্লিতে পুড়িয়ে ফেলা হতো। বর্তমানে নওগাঁর গাঁজা ভিটেগুলোতে কৃষকরা মৌসুমী ফসল ও সবজি চাষ করেন। 1987 সালের পর থেকে জীবন জীবিকার তাগিদে বিভিন্ন জন বেছে নিয়েছেন বিভিন্ন পেশা। জেলার বর্ষাইল গ্রামে গিয়ে কথা হলো গাঁজা চাষের সাথে সংশ্লিষ্টদের পরিবারের সদস্যদের সাথে। দর্শক, আমি এখন আছি নওগাঁ সদরের বর্ষাইল গ্রামে। আমার পেছনের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই বিস্তীর্ণ এলাকা জুড়ে একসময় গাঁজার চাষ হতো। আর এই এলাকাতে গাঁজা দেখেছি আমি। গাঁজার আবাদি, আমাদের ভিটাত গাঁজার আবাদি হয়েছে। ওই সময় এই এলাকার মানুষরা গাঁজা চাষ করেছে। এই এলাকার মানুষ গাঁজার চাষই করছে। এখানে গাঁজা চাষের লাভ হতো কেমন? লাভ ভালো তো তখনকার সময়। তখন গাঁজার আবাদ থাকলে তো এই আবাদ করতো না। গাঁজা ওই যে ধরছিল, মুটা বানাছিল, গাঁজা চাতাল করছিল, খসু ছিল, মানুষ দাঁড়ে থাকে। তখন ছোট ছিলাম তো এই জিনিসটা দেখেছি। গাঁজা লাগানোর সময় পিঠা খাওয়ার একটা আনন্দ। ওর গাঁজা আজকে 5 বিঘা লাগে দিবে, সবাই যায় লাগাতে আসলে। আর আমাদের এসে লাগে দিবে, ওরা আবার সবাই এসে লাগাতে আসলো এক ঝুলে। কারণ তখনকার গাঁজার কামটা খুব আনন্দের কাম তো। লাচ্ছার শাক, লাচ্ছার গাছ যেরকম ওই রকমের পাতা, লাচ্ছার শাকের লাগাল পাতা। এই ফুল হবে গাঁজার ফুল, আবার সরষের ফুলের লাগায়, বুঝা গেছে? তো ওই ফুল যখন আসবে তখন ওই গাঁজা ভাঙা লাগবে, তখন গাঁজার পোদ্দার আছে, গাঁজা দেখায় ওই পোদ্দারে, তখন ওই গাঁজা বাস করবে, দেখে দেখে চলে যাবে। তখন গাঁজার আবাদি পূর্বর আবাদ এবং খুব লাভজনক ছিল। লাভজনক মানে যে ওটা একবার পয়সাটা পেত, তখন একবারও পয়সাটা পেত। এরা খাতের তো অত পয়সা ছিল না, তখন ওরা পয়সা বেশি। গাঁজা সোসাইটির অবদানকে বাদ দিলে নওগাঁর অর্থনৈতিক ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়। তবে এশিয়ার প্রাচীন ও বৃহত্তম সমবায় সমিতি নওগাঁ গাঁজা উৎপাদনকারী পুনর্বাসন সমবায় সমিতির অস্তিত্ব প্রায় বিলীনের পথে। গাঁজা উৎপাদনকারী ও পুনর্বাসন সমবায় সমিতির যে বিশাল সম্পত্তি রয়েছে তা সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে সমবায়ী চাষিদের অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনার যথেষ্ট সুযোগ রয়েছে বলে মনে করেন গাঁজা সোসাইটির পরিবারের সদস্যরা। আমার দাদা এখানে গাঁজা শেয়ার পার্টনার ছিল। যত শেয়ার পার্টনার আছে, যত সম্পদ আছে, যদি 1 কোটি টাকা দেওয়া হয় তাও ফুরাবে না, এত সম্পদের।